দীর্ঘ 50 বছরের সঙ্গিনী হৈমবতীর আজ পরলৌকিক কাজ শেষ হলো। হরিশঙ্করের দীর্ঘ বিবাহিত জীবনে হৈমবতী প্রায় ছায়া সঙ্গিনী হয়েছিল। সারাদিনের ধকলে গভীর ক্লান্তিতে হরিশঙ্কর ঘুমিয়ে পড়েছিল। বিয়ের আগে ঘর নিশ্ছিদ্র অন্ধকার না হলে হরিশঙ্কর ঘুমাতে পারত না। শুধু হৈমবতীর জন্য দীর্ঘদিনের সেই অভ্যাসকে তাকে পাল্টাতে হয়েছিল। ঘরে একটা হালকা 0 পাওয়ারের বাল্বের মাথায় কাগজ দিয়ে আলো যতটা কমানো যায় সেরকম ব্যবস্থা হৈমবতীই করেছিল। আজ ঘুমানোর আগে হরিশঙ্কর ভেবেছিল হৈমর কথা ভাবতে ভাবতে ঘর অন্ধকার করে রাতটা জেগেই কাটিয়ে দেবে। এই 10টা দিন তার ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে, কিন্তু বিছানায় শোয়া মাত্র রাজ্যের ঘুম তার চোখে কখন যেন নেমে এলো। গভীর ঘুমের মধ্যে হরিশঙ্কর হৈমবতীকে স্বপ্নে দেখল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হৈম এলো যুবতী রূপে। ঠিক বিয়ের পরপরই যখন ছেলে মেয়েরা হয়নি, ঠিক তেমন। হরিশঙ্কর বলল, হৈম, তোমার এই চেহারাখানা তো আমি ভুলেই গেছিলাম গো। হে ভগবান, স্বপ্নটা যেন না ভাঙে। ব্যাস, হৈম নিমেষে কোথায় চলে গেল। ব্যাকুল হয়ে হরিশঙ্কর বলল, হৈম, তুমি কোথায় গেলে? হৈম বলল, এই তো আমি। বহু কষ্টে শরীর ধরেছিলাম, দিলে তো মাটি করে। তেনাদের নামটা আর মুখে এনো না গো। তোমাকে যে আমার কিছু বলার ছিল। মনে ছিল না হৈম? আচ্ছা, আজ তো তোমার পরলৌকিক কাজ ভালোভাবে মিটে গেল। তুমি কি এখনো এ বাড়ির মায়া কাটাতে পারোনি? আমি তো স্বপ্নই দেখছি, সত্যি তুমি আসোনি। হৈম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, তুমি স্বপ্ন দেখছো না গো, আমি সত্যিই এসেছি। দীর্ঘদিন একটা পাপ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমরা মনে করো মৃত্যুতেই সব শেষ, তা কিন্তু নয়। দৃশ্যমান শরীর না হলেও অনুভূতিরা কখনো মরে যায় না। তাই এই পাপ স্বীকার না করা পর্যন্ত আমার মুক্তি নেই গো। হরিশঙ্কর বলল, এলেই যদি, তবে তোমার বর্তমান শরীরে এসো। তোমার যুবতী রূপ আমার বড় অচেনা লাগছে। আর কিসের পাপ হৈম? তুমি কোনো অন্যায় পাপ করতেই পারো না। আর যদি তুমি যুবতী বয়সে আর কাউকে ভালোবেসেই থাকো, তাহলে দোহাই তোমার, সে কথা আমাকে আজ বলো না। আমি তোমাকে ছাড়া জীবনে আর কাউকে ভালোবাসিনি। তোমার 50 বছরের একনিষ্ঠ ভালোবাসায় আমি ভরেছিলাম। আমার জীবনের এই সার সত্যিটা যদি মিথ্যে হয়ে যায়, তবে তাই হোক। এটা নিয়েই আমাকে বাকি জীবন বেঁচে থাকতে দাও। এত বছরের সঙ্গিনীকে ঘৃণা করার চেয়ে মৃত্যু অনেক ভালো। হৈম ব্যাকুল হয়ে বলল, ওগো, মানুষের শরীরখানার একবারই মৃত্যু হয়, না হলে তোমার এ কথা শোনার আগে আমি 10 বার মরতে পারতাম। আমি চিরকাল তোমার প্রতি একনিষ্ঠ ছিলাম। প্রথমে যৌবনে তোমার নির্লিপ্ততায় মনে অভিমান হতো, দুঃখ হতো, শুধু এটুকুই গো। হরিশঙ্কর বলল, তাহলে কোন পাপের কথা বলছো হৈম? তোমার প্রতি অন্যায় তো আমিই করেছি একটা সময়। তুমি যখন সকাল থেকে গাধার মতো পরিশ্রম করেও আমার মা, বাবা, 2 বিধবা পিসিমা, আমার 2 বোনের মন পেতে না, তখন একবারও আমি প্রতিবাদ করিনি। কখনো বলিনি, আহা হৈম, তোমার বড় খাটুনি হচ্ছে, একটা রাঁধুনি রাখার কথা মাকে বলবো। বরং তুমি তাদের মানসিক অত্যাচারে যখন মৃদু অভিযোগ করতে, তখন আমি বলতাম, তুমি আর কখনো আমার বাবা মা বাড়ির কারো নামে অভিযোগ করবে না। তোমরা গরিব জেনেও যখন আমার মা তোমার বাবাকে যখন 15 ভরি সোনা দিতে হবে বলে দাবি করে, তখনও বলতে পারিনি, মা, ওরা গরিব, এত সোনা ওরা কোথা থেকে জোগাড় করবে? তোমার একটা ছোট বোন ছিল, তবু বড়লোকের বাড়ির মেয়ে সুখে থাকবে বলে তোমার মা তার গায়ে সব গয়না দিয়ে টাকা ধার করে তোমার বিয়ে দিয়েছিল। তোমার রূপ দেখে মা খুশি হয়ে নাকি এই সামান্য দাবিতে তোমাকে তার একমাত্র ছেলের বউ করে এনেছে। হৈম বলল, ওগো, আমাকে এবার কিছু বলতে দাও। আমি গরিবের মেয়ে, গতরে খাটতে আমার কিছু কষ্ট হতো না। আমি একটু ভালোবাসার কাঙাল ছিলাম, তাও শুধু তোমার কাছ থেকে।
তোমার সহমর্মিতা চেয়েছিলাম। আমার 2 ছেলে মেয়ে হলো। তখন হঠাৎ করে আমার ছোট বোন জয়াবতীর বিয়ে ঠিক হলো। ছেলে হাই স্কুলের টিচার, অবস্থাও সচ্ছল। তাদের দাবি দাওয়া কিচ্ছু ছিল না, কিন্তু মায়ের মন। মেয়েকে খালি হাতে কি করে শ্বশুরবাড়ি পাঠায়। আমাকে মা বলেছিল, তার দেওয়া গয়না কিছু যদি আপাতত ধার দিই, পরে বাড়ির পাশে জায়গাটুকু বিক্রি করলে শোধ করে দেবে। কিছু গয়না ব্যবস্থা বাবাই করেছিল। আমি জানতাম বাবা মার দেওয়া গয়নাতে নিশ্চয়ই আমার অধিকার। সেই ভেবে বলেছিলাম, মা, আমার শ্বশুরবাড়ি থেকে প্রচুর গয়না দিয়েছে, আমার নিজের গয়নার বেশিটাই তোমরা নিও, ওটার শোধ দেওয়ার দরকার নেই। আমি তোমার সামনে সেই গয়না তোমার মার কাছে চেয়েছিলাম। মা বলল, ভারী তো গয়না দিয়েছে, ও গয়নার একটাও দেবে না, ওগুলো সব এই বাড়ির জিনিস। হৈমু বলল, এটাতেই প্রথম আমার মন বিদ্রোহী হলো। আমি সুযোগ খুঁজতে লাগলাম। সুযোগটা এত তাড়াতাড়ি এসে যাবে ভাবিনি। জ্ঞাতি বাড়িতে একটা নেমন্তন্ন ছিল। তোমার মা গা ভরা গয়না পরে নেমন্তন্ন সেরে এসে গয়নাগুলো বিছানা রেখে পরদিন স্নানে গিয়েছিল। পরে গয়না সিন্ধুকে রাখবে ভেবেছিল। আমি সেই সুযোগে না মায়ের প্রায় 6 ভরি ওজনের গলার হারটা সরিয়ে নিয়েছিলাম, একটা আংটিও নিয়েছিলাম। তোমাদের 15 বছরের বিশ্বস্ত কাজের মাসি বিমলার ঘরে গিয়ে তার টিনের বাক্সে ওই আংটিটা আমি রেখে দিয়েছিলাম, যাতে সব দোষ তার ঘাড়ে চাপে। হরিশঙ্কর অবাক হয়ে বলল, তারপর? তারপর আর কি, পরে একদিন আমার মা বলেছিল, মা হৈমু, আমার জামাইকে 7 জন্ম তপস্যা করে পেয়েছি রে। সে জয়াকে গা ভর্তি গয়নার সঙ্গে টাকাও দিয়ে বলেছে, আমি জয়ার বড় দাদার মতো। এই গয়না আর টাকা আমার বোনের বিয়েতে উপহার দিলাম মা। এ কথা যেন আমার বাড়িতে জানাবেন না, এটা আমার অনুরোধ। হৈমু বলল, জানো, সেদিন আমি তোমার বিশাল মনের পরিচয় পেলাম। তোমাকে নতুন করে চিনলাম। তোমার প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় আমার অন্তর ভরে গেল। সেই হারটা নিয়ে ভেবেছিলাম মাকে বলবো, এটা ভেঙে জয়ার বাকি গয়না গড়িয়ে দিও। তখন ওটা আপাতত লুকানোর জায়গা হিসেবে বালিশের সেলাই খুলে একটা কাগজে ওটাকে রেখে দিয়েছিলাম। আমি যা অনুমান করেছিলাম তাই হলো। নিরপরাধ বিমলা মাসির বাক্স থেকে আংটি বের হলো। তাকে হার চুরির অপবাদ দেওয়া হলো। পুরানো কাজের মাসি বলে তার জমানো মাইনের টাকা কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হলো। আমি নীরবে সব দেখলাম। তুমি সমস্যার সমাধান করেছো জেনেও আমি এতদিনও হারটা বের করতে পারিনি। সেই সময় যদি হার বের করতাম, তাহলে তোমার মা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। পরে ছেলেমেয়েরা বড় হলেও পারিনি। তুমি আমাকে ঘৃণা করবে, ছেলেমেয়েরা আমাকে ঘৃণা করবে বলে। আমি কি করে সহ্য করতাম? আমার অনুরোধ, তুমি বালিশ থেকে ওই হারটা বের করে বিমলা মাসির খোঁজ করে ওটা তাকে দিয়ে দিও। তাতে একটু হলেও আমার প্রায়শ্চিত্ত হবে, আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি পাব। হরিশঙ্কর বলল, তুমি যদি আগে আমাকে বলতে, তাহলে তোমার সম্মান নষ্ট না করে আমি ঠিক একটা ব্যবস্থা করতাম। একটা নিরপরাধ মেয়ে এভাবে শাস্তি পেত না। ঠিক আছে হৈমু, আমি তোমার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেব, যদি সে বেঁচে থাকে। আর বেঁচে না থাকলে তার ছেলেকে সবটা দোষ স্বীকার করে তাকে হারের সঙ্গে টাকাও দেব। কথা দিলাম হৈমু। হৈমু বলল, তুমি আমাকে ক্ষমা করলে তো? তুমি যে পরিস্থিতিতে পড়ে ওঠা নিয়েছিলে সেটা অন্যায় নয়, তবে এর সঙ্গে নিরপরাধ মাসিকে জড়িয়ে তুমি অন্যায় করেছিলে। ঈশ্বর তোমাকে ক্ষমা করুন। হঠাৎ মিলিয়ে গেল হৈমু। ভোরের আলো ফুটেছে। সে কি সত্যি হৈমুকে দেখল, নাকি সবটাই স্বপ্ন? শেষ হলো আজকের ছোট্ট গল্প পাপ পুণ্য। কলমে ছবি ব্যানার্জি।